রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সহ অন্যান্য অসমাপ্ত বিষয় আলোচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন জামাতের কেন্দ্রীয় নেতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা একমত হয়েছি। অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের, সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে, চিফ জাস্টিস থাকবে, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে। এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে, আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য, জাস্টিসের জন্য প্রধান। সো ওনাদের এই কমিটিতে আনলেই এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন, কিন্তু অলমোস্ট দু একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কন্টেন্টস কি হবে, কারা কারা থাকবে, সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকলে আগের মতোই সেটাকে আমরা সমর্থন দিই। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন না। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে, টাকা ফেরত আনার জন্যে, এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা, এটাকে আমরা ওয়েলকাম করেছি। পত্রিকায় বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য, ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে। 2, নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, ডেটের ব্যাপারেও আমাদের তেমন কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের, সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হইত। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, সেখানেও এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে, আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকটেট করতে চাই না, রিজিড থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি। এখানেও আমাদের কোনো তেমন আপত্তি নেই। আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। তো এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল, এবং আলোচনা করে উনি যদি কনভিন্সড হন যে
এটা চেঞ্জ হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেটা ভালো হইতেও, যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটা, কিন্তু সেটা উনি করেন নাই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। 2, আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন, যৌথ বিবৃতি। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আসছে কিনা এর সাথে প্রধান বিরোধী দল বা, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইন্ড আমাদের দেশে আছে। তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে, প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে, আমরাও সেরকম এটা ফিল করি। ব্যক্তিগতভাবে জামাতে ইসলামী নয়, অ্যাজ এ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে আমাদের আপত্তি। বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না, এবং এটা অনেকটা পর্বতের মুশিক এটা প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে, কার্যকরিতা হারাবে। সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন, এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন, এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন, এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন, এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান হবেন। এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো কিছুই অচলাবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না, আমরা সবসময় ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি। তো কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে, আমরা শুনেছি। আমরা আশা করি আমরা এখান থেকে রিফর্মস কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। একটা প্রশ্ন নেবেন জি জি, প্রশ্ন নেব। সেটা হলো যে অনেকে ভাবছে যে এইটা দিয়ে যে এক্সিকিউটিভ পাওয়ারটা ভাগ হয়ে যাচ্ছে, এবং এরকমও আলোচনা যে যারা ক্ষমতা যেতে পারবে না তারা চাইছে সরকারের হাত পা বেঁধে দিতে, মানে এদিকে তাহলে কি সবাই সবার দলীয় স্বার্থে চাইছে? জি, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা এটা তো হইতে পারে যে সেটা দলীয় স্বার্থে হইতে কথা বলতেছে। সুতরাং দলের স্বার্থে কোন দল উপকৃত হবে, কোন দল ক্ষতিগ্রস্ত হবে, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসা উচিত নয়। আসতে হবে যেটা হওয়ার দরকার, যেটা হলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, স্মুথ গভর্নমেন্ট হবে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের 54 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা ফ্র্যাঙ্কেনস্টাইন স্টাইলে দেশ চালাতে চায়, তারা স্বৈরাচার হয়ে যায়, তারা ফেসিবাদ হয়ে যায়, তারা একনায়ক হয়ে যায়। সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে, আমি বিশ্বের সারা দুনিয়ার কথা বলি না, দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বডি থাকা উচিত। কার ফেভারে যাবে কি যাবে না, কে সরকারে যাবে যাবে না, নির্বাচনের পরে এটা বোঝা যাবে। আর একটি কথা বলতে চাই আপনাদেরকে, সরকার নির্বাচনকে যদি সুষ্ঠু স্বচ্ছ করার জন্য কঠোর না হয় তাহলে
আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটু কথা বলতে দেন তাহলে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি, দেখছেন কিনা আপনারা? আমার কাছে এটা মনে হইল যে উনি লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বোঝায় উনি বুঝে না। যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন না এক মাসেও, 300টা কনস্টিটিউয়েন্সিতে উনি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, এটা খুবই একটা বিস্ময়ের ব্যাপারে। আমি ওনাকে সংযতভাবে কথা বলার জন্য অনুরোধ করছি এবং লেভেল প্লেইং ফিল্ড কি হবে নির্বাচনে কাকে বলে এটা বোঝার জন্য ওনার কাছে অনুরোধ করছি। জি, ধন্যবাদ।